সুপ্রিয় শিক্ষার্থী, আজকে সপ্তম শ্রেণী বাংলাদেশ কৃষি পর্যায়ে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি তোমাদের রতন স্যার। আজকে আমরা একাদশ অধ্যায়ে পার্ট 2 বাংলাদেশের সঙ্গে জাপান এর সম্পর্ক নিয়ে আলোচনা করব। যদি এই পার্টে জাপান ও কোরিয়া দুইটা বিষয় আছে, আমরা আজকে শুধুমাত্র জাপান নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে বই আমাদের একটা ছবি, জাপান এর মানচিত্র দেখছো? জি স্যার। জাপানের মানচিত্র। সবার আগে আমি একটু বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করব, তারপর মূল বিষয়বস্তুতে আসব। দেখো, প্রথমে বলেছে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। একটু আন্ডারলাইন করো, জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। আন্ডারলাইন করছো? জি স্যার। আচ্ছা, প্রশ্ন। यस স্যার। পূর্ব এশিয়ার দ্বীপময় দেশ বলা হয় কাকে? কাকে বা কোন দেশকে? এটা হচ্ছে তোমার এসকিউ। তাহলে এখানে আমরা উত্তরে দিতে পারি জাপান। জাপানকে আমরা পূর্ব এশিয়ার দ্বীপময় দেশ বলতে পারি। আচ্ছা, এরপরে আসো, ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্র গঠিত। আন্ডারলাইন এটাও, ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্র গঠিত। জাপানে মোট কতটি দ্বীপ রয়েছে? জাপানে বা জাপান কতটি দ্বীপ নিয়ে গঠিত? জাপানে কতটি দ্বীপ রয়েছে? প্রশ্ন। তাহলে আমরা কি বলতে পারি এখানে? আমরা বলতে পারি 4000 দ্বীপ। 4000। উত্তর কি হবে বলো তো? 4000 স্যার 4000। একটু ভুল হয়ে গেল। আমরা কি হবে? 4000 প্রায়, কারণ আরো কম বা বেশি হতে পারে। প্রায় কথাটা আমাকে উল্লেখ করতেই হবে, না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি বলবো? 4000 প্রায়। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে আমি তোমাদের রেসকিউ প্রতিদিন তৈরি করে দেই না, আজকে দিচ্ছি। এই কারণে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে বেশ কিছু এসকিউ আসে যা অনেক শিক্ষার্থী ভুল করে, যার কারণে আমাদের করে হয়। এর মধ্যে প্রধান চারটি দ্বীপ হলো হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু। আচ্ছা, জাপানে প্রধান চারটি দ্বীপের নাম লিখো বা নাম বলো। এটা তোমার খ নম্বরের প্রশ্ন হতে পারে। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম বলো বা লিখো, যাই হোক। আচ্ছা, তাহলে জাপানের প্রধান চারটি দ্বীপের নাম। বাবা, এই জায়গায় একটু সতর্ক থাকবো আমরা, কারণ এই জায়গায় বানানটা অনেকের ভুল হয়ে যায়। হোক্কাইডো, 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 হনশু, শিকোকু, তালিবর্ষ ছয় রাষ্ট্র, শিকোকু। একটু দেখো, অনেক সময় তোমরা গুরুত্ব দাও না, বানান ভুল হয়ে যায়। এবং কিউশু, কিউশু কি কয় রাষ্ট্র? রাষ্ট্রই অশ্ব, তালিবর্ষ রাষ্ট্র। কিউশু, হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু। হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু। আচ্ছা, সবার কাছে নিশ্চয় বই আছে, তো আমি বলবো কিছুক্ষণের জন্য তোমরা বইটা অফ করবা আর প্রশ্নের উত্তর দিবা। আজিম ঈশান বলো তো। यस স্যার। বলো, আমি যে চারটি দ্বীপের নাম বললাম, চারটি দ্বীপের নাম বলো। প্রধান চারটি। স্যার হোক্কাইডো, হনশু, কিউশু, শিকোকু। বলো, আরেকবার বলো।
স্যার হোক্কাইডো, হনশু, কিয়োশু, শিকোকু। শিকোকু, ভেরি গুড, ফাইন, থ্যাংক ইউ। সোমাইয়া বলো, সোমাইয়া বলতে যাচ্ছ, তারপরে কথা বলো, সোমাইয়া বলো। হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু। কিউশু, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সটে যাচ্ছি। এর পরের লাইনে আসো। জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে জাপানকে, তাহলে জাপানকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে কে, বা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে কি? জাপান সাগর ও পূর্ব চীন সাগর। তোমরা আমার সাথে সাথে প্রশ্নগুলো লিখে নিবা, আমি প্রশ্নগুলো কিন্তু মিশিয়ে দেব। জাপানকে এশিয়া মহাদেশে, আমার সাথে সাথে দেখে নিবা, মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে বা করেছে, করে রেখেছে কি? তাহলে এটার উত্তরে আমরা বলতে পারবো জাপান সাগর এবং পূর্ব চীন সাগর। জাপান সাগর ও পূর্ব চীন সাগর। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে কি বা কে? জাপান সাগর ও পূর্ব চীন সাগর, কি বা কে? যত ব্যক্তি না, যার কারণে আমরা কি দিয়ে প্রশ্ন করব। আচ্ছা, এরপরে আসো, এটা আন্ডারলাইন করে রাখো যে জাপান সাগর এবং পূর্ব চীন সাগর, এতটুকু আন্ডারলাইন করলে চলবে, জাপান সাগর ও পূর্ব চীন সাগর। এরপর আসো, দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান। তাহলে জাপানের রাষ্ট্রীয় নাম কি? আমরা কিন্তু অনেক প্রশ্ন পাবো এখন থেকে। জাপানের রাষ্ট্রীয় নাম কি? এক পৃষ্ঠা থেকে, জাপানের রাষ্ট্রীয় নাম কি? অনেকে প্রশ্ন তৈরি করো কিন্তু প্রশ্নের ধরন ঠিক থাকে না। কিংডম অফ জাপান, কিংডম অফ জাপান, কিংডম অফ জাপান। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে জাপানের স্থানীয় নাম কি? জাপানের, এগুলো কিন্তু এসকি ভাষার নাম, খুব গুরুত্ব দাও। জাপানের স্থানীয় নাম কি? জাপানের স্থানীয় নাম কি? এখানে আমরা বলবো নিহন বা নিপ্পন। উত্তর নিহন, নিহন বা নিপ্পন। নিপ্পন নাম শুনেছো? নিপ্পনের কথা শুনেছো? না স্যার। নিপ্পন একটা টিভি ছিল, টেলিভিশন জাপানে, এবং খুবই ভালো মানের একটা টেলিভিশন ছিল সেই সময়, অনেক আগে ঘটনা ছিল, সাদা কালো টেলিভিশন ছিল। নিপ্পন এক নামে সবাই চিনত। মনে পড়ে? শুনছো? না স্যার শুনিনি। শোনো না, অনেক আগে অবশ্য, সেই সময় খুবই নাম করা এবং খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ছিল নিপ্পন টিভি। এটা জাপানের স্থানীয় নাম অনুযায়ী নামকরণ করা। এরপরে আসো, জাপানের রাজধানী টোকিও, আমি এটা লিখলাম না, তোমরা জানো এই বিষয়টা খুব কমন। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে দেশটি অবস্থিত। জাপানের অবস্থান কোথায়? প্রশ্ন, জাপানের, এই প্রশ্নটা দুই ভাবে হতে পারে, দুই ভাবে তোমাদের জানা দরকার। জাপানের অবস্থান কোথায়? প্রশ্নটা দুই ভাবে হতে পারে এভাবে যে জাপানের অবস্থান কোথায়? জাপানের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে। এবং প্রশ্ন হতে পারে এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে কোন দেশ অবস্থিত? এইটা অথবা এইটা। এশিয়া
পূর্ব প্রান্তে, একেবারে পূর্ব প্রান্তে। এটা যদি মনে রাখো তাহলে আরেকটা প্রশ্ন মনে থাকবে, পূর্ব প্রান্তে কোন দেশ অবস্থিত? এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে কোন দেশ অবস্থিত? এটা যদি জানো তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমার হবে, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে। একেবারে পূর্ব প্রান্তে জাপান অবস্থিত, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। সূর্যোদয়ের দেশ বলা হয়। এখান থেকে কিন্তু জি আরেকটা স্যার। মনে রাখতে সুবিধা হবে। তাহলে কি জাপানের অবস্থান কোথায় অথবা এশিয়ার একেবারে পূর্ব প্রান্তে কোন দেশ অবস্থিত? দুই ধরনের প্রশ্ন হতে পারে। এই প্রশ্ন হলে এটার উত্তর হবে জাপান। আর জাপানের অবস্থান কোথায়? এশিয়ার একেবারে পূর্ব প্রান্তে। তাহলে উত্তর এখানে হবে এশিয়া মহাদেশে, আমি এশিয়া লিখলাম শুধু, এশিয়ার একেবারে কথার অর্থ একেবারে শেষ, একেবারে পূর্ব প্রান্ত। প্রশ্নটা দুই ভাবে হয়, একটা উত্তর দিয়ে প্রশ্ন আর প্রশ্ন দেব। ওকে, জাপানের অবস্থান কোথায়? এশিয়ার একেবারে পূর্ব প্রান্তে। আর এশিয়ার একেবারে পূর্ব প্রান্তে কোন দেশ অবস্থিত? জাপান। ঠিক আছে, একই প্রশ্ন দুই ভাবে ঘুরিয়ে হতে পারে। দেশটির আয়তন, জাপানের আয়তন, এই চ্যাপ্টারটাকে অনেকে জটিল মনে করে, আসলে গুরুত্বপূর্ণ আছে না। হয় না। কথা বলছো না বাবা? আয়তন কত? জাপানের আয়তন কত? জাপানের আয়তন হচ্ছে 3,77,000 3,77,708 বর্গ কিলোমিটার। 708 বর্গ কিলোমিটার। ওকে, 3,77,708 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে জাপানের আয়তন। আন্ডারলাইন করে নাও এটা। সূর্যোদয়ের দেশ বলা, জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয় বা কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়, এরকম প্রশ্ন হতে পারে। জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয় বা কোন দেশকে জাপানের সূর্যোদয়ের দেশ বলা হয়। আমি আবার প্রশ্নগুলো ক্লিয়ার করছি কারণ এই প্রশ্নগুলো খুবই কমন, বেশিরভাগই থাকে এগুলো। জাপান একেবারে এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত। জাপান এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত। এই কথাটা বলার আগে আমরা ছোট্ট করে কথাটি বলতে পারি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আর জাপান এই এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত, তাই সর্বপ্রথম জাপানে সূর্যোদয় দেখা যায়। আর এর জন্যই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এই কথাগুলো কিন্তু বইয়ে নাই, এটা তুমি তোমার মতো করে বলবা। আমি আবার বলছি যে সূর্য সর্বপ্রথম পূর্ব দিকে উদিত হয়, আর জাপান এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত, তাই সূর্যোদয় সর্বপ্রথম জাপানে দেখা যায়। এর জন্যই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। পারবা না? ইয়েস স্যার। স্যার পারবো। এটা একটু সুন্দর করে তোমাদের মতো করে বললে হবে। আগে দেখাবো আমরা সূর্য কোন দিকে ওঠে, তারপরে জাপান কোন দিকে, তারপরে জাপান সবার আগে সূর্য দেখে কিনা, তারপরে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এটা জাস্ট সিরিয়ালিটি মেইনটেইন করে লিখে দিলে হলো তোমার ভাষাতে। আচ্ছা, এই কয়েকটা আন্ডারলাইন করে নিয়েছো কি? আমি কিন্তু তোমাদেরকে বলি নাই যে দেশটির রাষ্ট্রীয় নাম কি, নাম জাপান, স্থানীয় নাম নিহন বা নিপ্পন, রাজধানী টোকিও, তারপরে এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে দেশটি অবস্থিত। ঠিক আছে, এরপরে আসে দেশটির আয়তন হচ্ছে 3,77,708 বর্গ কিলোমিটার এবং এর লোক সংখ্যা 12,65,34,536 জন। জাপানের শতকরা 99% মানুষ জাপানি ভাষায় কথা বলে। আমাদের দেশেরই যত সব জায়গা কিছুই, আমাদের দেশে সব ধরনের ভাষায় রয়েছে। আচ্ছা, তাহলে এখানে আয়তন দেখলাম আমরা। এরপরে আমরা দেখব জাপানের জনসংখ্যা। জাপানের জনসংখ্যা কত? জাপানের
জনসংখ্যা। তোমাদের এখানে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিব, মানে যদি পুরোপুরি তোমাদের মনে না থাকে, পুরো তথ্য যদি তোমাদের মনে না থাকে তাহলে এটা একটা টেকনিক। এখানে বলছে 12,65,34,34,536 জন, 34,536 জন। যদি তোমরা পুরো কথা না লিখতে পারো তাহলে শুধু এতটুকু লিখে প্রায় লিখে দিলেও তোমার উত্তর সঠিক বলে ধরা হবে। কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তোমার পুরোটা মনে নেই, 12,65,লক্ষ প্রায়, তাহলেও এটাকে সঠিক উত্তর বলে ধরে নেওয়া হবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে টেকনিক। অনেক সময় সব তথ্য মাথাতে নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে এই কাজ করবা, এই তথ্যটা সঠিক দিবা এবং প্রায় দিবা, মানে আরো কিছু কম বা বেশি হতে পারে, তার মানে এটাও সঠিক উত্তর। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জাপানে শতকরা কত ভাগ লোক জাপানি ভাষায় কথা বলে? জাপানি ভাষায় কথা বলে। তাহলে এখানে আমরা আন্ডারলাইন করে নেব, এটা উত্তর লিখব 99% অথবা 99 ভাগ। স্যার আমি পুরা বই দাগ দিয়ে দিছি। হ্যাঁ কিসে বাবা? বলছি স্যার পুরা বই দাগ দিছি। পুরো বই দাগ দিলে হবে না, তাহলে তো তোমার পড়া হবে না। তোমার গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করবা এবং ওর সাথে সংশ্লিষ্ট যেগুলো সেগুলো সম্পূর্ণ করবে। পুরো লাইন দাগ দিলে মানে কি, এটা দাগ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো চোখে পড়বে, আমি পুরোটা না পড়লেও তো ওই লাইনগুলো একটু দেখব। যেমন এখানে একটা বড় লাইন ছিল তোমার যে এশিয়ার একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত, ওখানে শুধুমাত্র দাগ দিবা একেবারে পূর্ব প্রান্তে, এতটুকু দাগ দিলে একেবারে পূর্ব প্রান্তে পড়তে গেলে তখন তোমার পুরো লাইনটা পড়তে হবে। আর যখন বেশি দাগ দেওয়া থাকবে তখন বিরক্ত লাগবে, সবই তো দাগ দেওয়া আছে, আর কি পড়বো আর কি বাদ দিব, এটা মনের একটা বিষয়। আচ্ছা এরপরে আসো, এরপরে তো দাগ দিতে হবে, পরে দাগ কমে যাবে অবশ্য। এরপরে আসো যে মাথা পিছু আয়, জাপানের মাথা পিছু আয় কত? জাপানে মাথা পিছু আয় কত? জাপানের মাথা পিছু আয় 37,600 মার্কিন ডলার। চিন্তা করতে পারো, 37,600 মার্কিন ডলার। স্যার মাথা পিছু আয় মানে কি? হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন। হ্যাঁ এবার প্রশ্ন করো, জানা না থাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। মাথা পিছু আয় কি? আমরা হিসাবের মাধ্যমে বিষয়টা বুঝি। আচ্ছা তোমাকে বলি, তোমার বাড়ির সদস্য কয়জন? 3 3 জন। তুমি, তোমার বাবা আর মা, তাই তো? यस স্যার। আচ্ছা তোমার বাড়ির সদস্য হচ্ছে 3 জন। তোমার পরিবারের উপার্জনশীল ব্যক্তি কয়জন, মানে আয় করেন? একজন, মানে বাবা, তাই তো? বাবা তো নাকি? উপার্জন করছে একজন, অথচ তোমরা সেই উপার্জিত টাকা খাচ্ছ 3 জন, তাই না? यस স্যার। সে ধরে নাও, আমি খুব সহজে বিষয়টা বোঝানোর জন্য বলছি তোমাকে, ধরে নাও তোমার বাবার মাসিক ইনকাম 30,000। তোমার বাবার মাসিক ইনকাম 30,000। তাহলে এখন যদি আমি বলি তোমার পরিবারের মাথা পিছু আয় কত, অর্থাৎ এক এক জনের ভাগে কয় টাকা করে পড়বে?
বুঝলাম না স্যার। মোট হচ্ছে 30,000 টাকা আর তোমরা হচ্ছে 3 জন, তাহলে এক এক জন কত টাকা করে পাবা? 10,000। 10,000। ভেরি গুড, এই তো তুমি উত্তর বের করে ফেলেছো। অর্থাৎ আমার দেশের মোট জনসংখ্যাকে মোট আয় দ্বারা ভাগ করলে যেটা রেজাল্ট পাওয়া যায় সেটাকে বলা হয় মাথাপিছু আয়। আমার দেশের মোট আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে। ও স্যার এবার সবাই করে না, কিন্তু খায় তো সবাই, আয় করে না কিন্তু খায়। এজন্য মানে খাওয়ার ব্যক্তিগুলো কে দিয়ে আয়ের টাকাটা ভাগ করলেই পেয়ে যাবো যে এক একজন আসলে ভাগে কত করে পাচ্ছে। এটা হচ্ছে মাথার বিষয়। ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছো তো? আমার দেশের সকল জনগণ মিলে কত টাকা আয় করছে আর মোট কতগুলো জনসংখ্যা আছে, জাস্ট এটা ভাগ করলে আমরা মোট আয় মোট যেটা মাথার বিষয় হয় সেটা বের হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। প্রশ্ন করবো হবে, জানা থাকলে অবশ্যই প্রশ্ন করবো, প্রশ্ন না করলে আমার ভালো লাগে, মনে হয় যে আসলে তোমরা নিষ্ক্রিয় আসে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসো জলবায়ু, জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ। নাতিশীতোষ্ণ মণ্ডলীয়, নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। বাংলাদেশের জলবায়ু কিন্তু সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ, এখানে বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। এখানে উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব স্পষ্ট। গ্রীষ্মকালে দেশে মন্ডলীয় মানে কি? ও শীতের তীব্রতাও কম। জাপানে জাপানে আর্দ্রতা ও শীতের তীব্রতা কম কখন? শীতকালে। গ্রীষ্মকালে। এই যে আমরা এখানে পড়ে আসলাম যে গ্রীষ্মকালে দেশের আবহাওয়া আর্দ্র ও শীতের গ্রীষ্মকালে। তীব্রতা কম। তাহলে আর্দ্রতা আর্দ্রতা ঠিক আছে, তাহলে শীতকালে শীতের তীব্রতা কম কখন? গ্রীষ্মকালে। গ্রীষ্মকাল তো আসলে গরমের সময়, স্বাভাবিক। আমাদের যেমন নাতিশীতোষ্ণ অঞ্চল, জাপানও নাতিশীতোষ্ণ অঞ্চল, তাই আমাদের মতনই তাদের অবস্থা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর, বলো। স্যার এখানে যে লিখেছে জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ মন্ডলীয়, মন্ডলীয় মানে কি স্যার? থ্যাংক ইউ। ইয়েস স্যার, মন্ডলীয় মানে কি? বলতে অবস্থাটাকে বোঝানো হচ্ছে, তুমি শুধু নাতিশীতোষ্ণ বললেও হবে। জি স্যার, নাতিশীতোষ্ণ বুঝতে পারছি। মণ্ডলীয় হচ্ছে ইয়েস স্যার, বুঝতে পেরেছি। পরিবেশের অবস্থানটাকে বোঝানো হচ্ছে, যেমন বায়ুমণ্ডল বলা হয় না, জি স্যার। মানে পুরো ইয়েস স্যার। অঞ্চলের বায়ুটাকে একত্রে আমরা বায়ুমণ্ডল বলি। তাই পুরো অঞ্চলের আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, তাই নাতিশীতোষ্ণ মণ্ডলীয় বলা হচ্ছে। মণ্ডল হচ্ছে জি স্যার, অঞ্চল বা আয়তনকে বলানো হচ্ছে। বুঝতে ইয়েস পারছি স্যার। ওকে, বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন। এরপরে জাপানের উল্লেখযোগ্য ফসল হচ্ছে আমাদের দেশের মতনই ধান, গম। আমরা শুধু বার্লিটা উৎপাদন করতে পারি না বাংলাদেশে, সেরকম সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিটটা আমাদের এখানে কম হয় উৎপাদন। আপেলও কম, আঙ্গুরও কম, আঙ্গুর উৎপাদন হয় আমাদের কিন্তু কম। তো আমাদের দেশের সাথে যেগুলো মিল আছে কৃষি পণ্যের মধ্যে, সেটা হচ্ছে ধান, গম, সয়াবিন, মিষ্টি আলু, আখ। এগুলো হচ্ছে আমাদের মানে সর্বোচ্চ উৎপাদনকারী আর কি, উভয় দেশের সাথে মিল আছে। আর বাকি বিট, আপেল এগুলো আমাদের দেশে উৎপাদন হয়, আঙ্গুর কিন্তু পরিমাণে কম। জাপানের প্রধান শিল্পের নাম কি? জাপানের প্রধান শিল্পের নাম হচ্ছে লোহা ও ইস্পাত। আন্ডারলাইন করে নাও। জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা ও ইস্পাত, ইলেকট্রনিক সামগ্রী, জাহাজ, গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকবজা, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। মূলত জাপান যন্ত্রপাতির জন্যই বেশি বিখ্যাত। প্রযুক্তির দিক দিয়ে জাপান, চীন এরা প্রযুক্তিগতভাবে ডেভেলপ। যে দেশ প্রযুক্তির দিক দিয়ে যত বেশি ডেভেলপ করছে, তারাই কিন্তু বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারছে। তো সোজা কথায়, যে দেশ শিল্পে যত উন্নত, সে দেশ তত উন্নত। আচ্ছা, মোটামুটি ক্লাস টাইম আমার শেষের দিকে। আমরা যেহেতু আজকে আগে ক্লাস শুরু করেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো ক্লাস শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আমরা দেখি, একটু নিচে চলে আসে যে জাপানের এই জায়গায়, এই যে ডান পাশে 3 নম্বর লাইন পেয়েছো? ইয়েস স্যার। এখানে জাপানে ইয়েস স্যার। 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। এটা একটা আন্ডারলাইন করলাম। জাপানে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক।
বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক বরাবরই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। জাপান, তাহলে প্রশ্ন হতে পারে বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক কিরূপ? বন্ধুত্বপূর্ণ। উত্তর একটা, বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক কিরূপ? বন্ধুত্বপূর্ণ। তারপরে বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক বরাবর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। জাপান বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ ও শিল্প উন্নয়নের প্রধান সহযোগী। এদেশের সাথে জাপানের বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। এই ছিল আমার আজকের পার্ট 2 এর জাপান নিয়ে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কোরিয়া নিয়ে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। কোরিয়া দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তর কোরিয়া আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। তো আজকে যে আলোচনা করলাম পার্ট 2 থেকে জাপান নিয়ে, কারো কোনো প্রশ্ন আছে বাবা এর মধ্যে? নো স্যার। নো স্যার। স্যার কোনো প্রশ্ন নাই। তো তোমাদের S2 থাকবে, SW থাকবে ক্লাস ওয়ার্কটা। অর্থাৎ ক্লাসে যা করানো হলো সেটা SW। আচ্ছা বলো, আমি আজকে তোমাদের খাতাটা দেখে দিব, এটা কবে পোস্ট করব? আজকে পোস্ট করা সম্ভব? স্যার কি বলছি যে ক্লাস ওয়ার্কটা যেটা করলাম সেটা SW হিসেবে থাকবে, এটা তোমরা পোস্ট করতে পারবা কিনা আজকে? স্যার পেস্ট হ্যাঁ, আর আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এতক্ষণ ইয়েস ধরে স্যার ভালোভাবে বোঝা। আমি বলছি ইয়েস স্যার। তোমরা কথা বলবো, তাহলে আমার কথা শুনতে পাবো। দেখো আমি একটু ক্লিয়ার করে বলছি। আমি বললাম আজকে আমার ক্লাসে যা বুঝাইলাম, যা লিখে লিখে দিলাম যে প্রশ্নগুলো, এই পার্ট থেকে সম্পূর্ণ এইভাবে S2 গুলো, যে S2 গুলো তুলে দিলাম, S2 বা বড় প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, এগুলোই SW হিসেবে থাকলো। এটা আজকেই তোমাদের হোয়াটসঅ্যাপে পোস্ট করতে হবে, পারবা কিনা? ইয়েস স্যার পারবো। Yes, স্যার পারবো Yes, স্যার। sir, পারবো, sir. ওকে পারবো। ওকে, ভেরি গুড। তাহলে আজকে বাবা এক স্কুলে যেটা তোমাদেরকে আমি সালেক্ট করছি, একটু শোনো। আজকে তোমরা এই হোমওয়ার্কটা সুন্দর করে পোস্ট করবা। তো আমি আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, নো স্যার। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে।